সেদিন সকাল 8টা বেজে গেল। তবু দুভাইয়ের ঘুম ভাঙতে দেরি হচ্ছিল। অর্ধতন্দ্রায় হর্ষবর্ধন নানা রকম সুখ স্বপ্ন দেখছিলেন, যেমন কেবলমাত্র কলার খোসায় চেপে পৃথিবী পরিভ্রমণ করা যায় কিনা, কিংবা যদি এমন হতো রেল লাইনের উপর দিয়ে ট্রেন না চলে যদি প্ল্যাটফর্মটাই চলতে শুরু করতো, তাহলে কি মজাই না হতো। যে কেমন প্ল্যাটফর্মটায় চেপে খোলা জায়গায় হাওয়া খেতে খেতে পায়চারি করতে করতে দিব্যি হিল্লি দিল্লি বেড়ানো যেত। ঠিক এমনই সুখের সময় সহসা হর্ষবর্ধনের মনে হলো তার ভারীর ভার যেন অকস্মাৎ অনেকখানি বেড়ে গেছে। চোখ খুললে পাছে স্বপ্নের আমেজ টুটে যায়, সেই ভয়ে হর্ষবর্ধন চোখ বুজেই ডাকলেন, গোবরা, এই গোবরা, দেখ তো আমার পেটে কি। কি আবার? ইতিমধ্যে ভুঁড়ির বোঝাটিকে সচল এবং সক্রিয় বলে হর্ষবর্ধনের বোধ হতে লাগলো। ব্যাপার কি? নিতান্তই কি নিদ্রায় মায়া ত্যাগ করে অগালে চোখ খুলতে হবে? কিংবা খবরের কাগজের বড় বড় হরফে যাকে বলে ভীষণ আকস্মিক দুর্ঘটনা, তেমনি ভয়াবহ কিছু তাঁরই উদরের উপরে এই মুহূর্তে ঘটে যাচ্ছে। তার ভয় হচ্ছিল চোখ খুলতে। দেখ না, নড়ছে ছেড়ে আমার পেটে। পেটে নড়ছে? টিলে টিলে হয়তো। গোবর্ধনও চোখ খোলার কষ্ট করতে প্রস্তুত নয়। হর্ষবর্ধন ভাবলেন গোবরা ভুল বলেনি, পিলেই হবে, নইলে পেটে আবার নড়বেটা কি? আসামের পিলে ডাক সাইডে পিলে কলকাতায় এসে হাওয়া বদল করে শহরের হালচাল দেখে আন্দোলন শুরু করেছে, এমন আশ্চর্য কিছু নয়। আকস্মিক ভূমিকম্পের কারণ অবগত হয়ে হর্ষবর্ধন নিশ্চিন্ত হলেন। আবার তাঁর নাক ডাকতে শুরু করল। ভূমিকম্পে চাপা পড়ার ভয় নেই যখন, সে ভয় বরং পাশের লোকের কিছু পরিমাণে থাকলেও ভুঁড়ির যিনি মালিক তিনি একেবারে আকুত ভয়। সুতরাং হর্ষবর্ধন ভুঁড়িতুত বিপর্যয়ে মাথা ঘামানো নিষ্প্রয়োজন জ্ঞান করলেন। তার নাক ডাকতে লাগলো। বর্ধনেরা নিশ্চিন্ত হলেও পিলে নিশ্চিন্ত ছিল না। হঠাৎ গোবর্ধন অনুভব করলো কি যেন একটা লাফিয়ে পড়লো তার পেটের উপর। ভয়ে তার সারা শরীর কুঁকড়ে গেল, কিন্তু চোখ খুলতে সাহস হলো না। দাদার পিলে তার পেটে লাফিয়ে আসবে, শরীরতত্ত্বের নিয়মে এটা কি সম্ভব? সে ভয়ানকভাবে ভাবতে শুরু করলো। ইতিমধ্যে একটা ক্ষীণ আর্তধ্বনি শোনা গেল। মিয়াও মিউ মিয়াও। পিলের ডাক আওয়াজ শুনে গোবর্ধনের নিজের পিলে চমকে গেল। সে ধর্মর করে উঠল। এই যে বেড়াল, ও দাদা। তার কণ্ঠে ও চোখে বিভীষিকা। বেড়ালকে তার ভারী ভয় হয়। হর্ষবর্ধন উঠে বেড়ালটাকে বিপর্যস্ত গোবর্ধনের উদর থেকে সজোরে বেদখল করে ঘরের কোণে নিক্ষেপ করলেন। বেড়াল? বেড়াল এলো কোত্থেকে? কি বিপদ! বেড়ালটা তৎক্ষণাৎ ফের লাফিয়ে বিছানায় এসে উঠল। তার সেই লাফটাকে একসঙ্গে হাই এবং লং জাম্পের রেকর্ড বলা যেতে পারে। মার্জার মহাপ্রভুর ভীত দৃষ্টি অনুসরণ করে দুই ভাই দেখলেন ঘরের কোণে তিনটে কোঁদো কোঁদো ইঁদুর নিশ্চিন্ত নিরুদ্বেগে তাদের রাত্রের ভুক্তাবশেষের সৎ ব্যবহারে ব্যস্ত। বিছানায় বসে তিনজনে সভয়ে সেই দৃশ্য নিরীক্ষণ করতে লাগলেন। ভয়ের কথাই বটে, কাবুলে ইঁদুর হয় কিনা জানা যায়নি, কিন্তু কাবুলি ইঁদুর বলে যদি কিছু থাকে এগুলি হচ্ছে তাই। তারই ভাইরা ভাই। নিঃসন্দেহেই কাবুলি বেড়ালের সঙ্গে এরা কেমন ব্যবহার করে কে জানে, কিন্তু গোবেচারা বাঙাল বেড়ালকে যে এরা আদবেই আমল দেয় না তা তো স্পষ্টই। মানুষদের এরা কদ্দূর খাতির করবে তাও জানা নেই। হর্ষবর্ধন নিতান্ত ভাবিত হন। হয় কি দাদা? ওরাও তিনজন, আমরাও তো তিনজন। হর্ষবর্ধন হতাশভাবে ঘাড় নাড়েন। ওহো, সম্মুখ সমরে এই বিড়ালটা ধর্তব্যের মধ্যেই নয়, দেখলি না কিরকম পালাতে ওস্তাদ, কিরকম লাফখানা দিল বাপ। আজ তো একটা কাপুরুষ। অনেকক্ষণ মাথা ঘামিয়ে কথাটা গোবর্ধনের মনে আসে। হ্যাঁ, যাকে ইংরেজিতে বলে কাউহার্ট। আস্ত গরু, গরুর পাল, যা বলেছ। যদি এক একজন করে আসে আমি ওদের ভয় খাই না, কিন্তু তা তো আসবে না, একসঙ্গে সব তাড়া করবে। তাহলে কি বিপজ্জনক ব্যাপারটাই না ঘটবে ভেবে গোবর্ধন শিউরে ওঠে। একসঙ্গে তিনটে কাবুলি ইঁদুরের আক্রমণ ঠেকানো কি সহজ কথা? এ যা ইঁদুর, বেড়াল দূরে থাক, এরকম বাহন দেখলে বাবা গণেশকেও পালাতে হতো। কার প্রাণের বাপু মায়া নেই? বুঝেছ দাদা,
এ চিজ দেখলে গণেশ বাবাজিও পালাতেন, এমনকি তোমার ওই ঐরাবত। আমরা তো ছাড়। হ্যাঁ, আমি ভাবছি যদি তাড়া করে তাহলে কি করব? কড়িকাঠ ধরে ঝুলতে হবে দেখছি। পালাবো কোথায়? হ্যাঁ, দরজা তো ওরাই আগলে রয়েছে। দুই ভাই কড়িকাঠ ধরে ঝুলছেন। বেড়ালটা দাদার কাছে আশ্রয় করে দোদুল্যমান আর নিচে থেকে ইঁদুরদের লম্ফঝম্প এই দৃশ্য কল্পনা করে গোবরার হাসি পেল। তাই তো, তাহলে তো ভারী মুশকিল হলো দাদা। তুমি কি ওই ভারী দেহ নিয়ে ঝুলতে পারবে? বেড়ালটাও কটাক্ষে হর্ষবর্ধনের বিপুল কলেবর লক্ষ্য করল। তার মুখভাব দেখে মনে হলো গোবর্ধনের মতন সেও এ বিষয়ে সন্দেহবাদী। বেড়ালের সহানুভূতি হর্ষবর্ধনের হৃদয়ে স্পর্শ করল। যদি করেই তারা, আমি ভয় করি নাকি? তাহলে এই বেড়ালটাকেই বাগিয়ে ধরব। বেড়ালে ইঁদুর মারে বলে শুনেছি। এই বেড়াল পেটা করেই ইঁদুর বেটাদের মেরে খতম করব। এই বলে তিনি বিড়ালটার লেজ চেপে ধরেন। নিজের হস্তগত লেজের বিরুদ্ধে বিড়ালটা কুণ্ঠিত প্রতিবাদ জানায়। মিয়াও। এই অনাহৃত ও অনাকাঙ্ক্ষিত চতুষ্পদ ব্যক্তিটিকে গোবরারও ক্রমশ ভালো লাগছিল। ভালো লাগবারই কথা। আসন্ন বিপদের মুখে শত্রুর সঙ্গেও আত্মীয়তা হয়। ভীষণ বন্যাবর্তে মানুষ আর বাঘ একই ঘরের চাল আশ্রয় করে পাশাপাশি ভেসে চলেছে। অনেক সময় এমন দেখা গেছে। যাই হোক, আসল কথা এই বিপদে পড়লে বাঘের সঙ্গে বন্ধুত্ব হয়। সুতরাং একটা বেড়ালের সঙ্গে ভাব করে ফেলবে, এ আর বেশি কথা কি? তাহলে বিড়ালটাও যে সাবার হবে। হয় হোক গে। কথায় বলে, যাক শত্রু পরে পরে। ইঁদুরও যাক, বেড়ালও যাক, ওদের কাউকেই চাই নে। আচ্ছা, ইঁদুরগুলো যদি এখন বিছানায় লাফিয়ে আসে দাদা? কেন? তা আসবে কেন? বিছানা কি ওদের খাদ্য নাকি? হ্যাঁ, গদি কাটে বলে শুনেছি। নিশ্চয়ই তুলো খায়, কিন্তু তা নয়। যদি বিড়ালটাকে তাড়া করে আসে? অ্যাঁ, বলিস কি? তা পারে তারা করতে? যেরকম মাঝে মাঝে তাকাচ্ছে বেড়ালটার দিকে, কি হবে তাহলে? হর্ষবর্ধনের হৃদকম্প হয়। তাই তো ভাবছি। দে, ওকে ইঁদুরদের দিয়ে দে, পিকনিক করে ফেলুক। ওর জন্য কি আমরাও প্রাণে মরব? কিন্তু বেড়ালটা বোধ করি ওদের মতলব টের পেয়েছিল। এমনভাবে গদিতে নোক এঁটে বসলো যে টেনে তোলে কার সাধ্য। বেড়ালটার সঙ্গে টাক অফ ওয়ারের প্রাণান্ত পরিশ্রমে দুই ভাই যখন ঘর্মাক্ত কলেবর, ইঁদুর তিনটে তখন প্রাতরাশ সমাপ্ত করে নিঃশব্দে প্রস্থান করেছে। বাহুযুদ্ধে ব্যস্ত থাকায় তিনজনের কেউই এদিকে দুপাত করেননি। প্রথমে বেড়ালের নজরে পড়তেই সে ঘাড় ফুলিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এতক্ষণ পরে পরিষ্কার গলায় উঁচু খাদের ডাক ছাড়ল। মিয়াও মিউ মিয়াও। পর মুহূর্তেই সে বর্ধনদের বাহুপাশ থেকে বিমুক্ত হয়ে বিছানা থেকে নেমে গেল। দরজা পর্যন্ত একবার টহল দিয়ে এসে এদিক ওদিক তাকিয়ে আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে ইঁদুরদের উচ্ছিষ্টে মনোনিবেশ করল। বাঁচা গেল বাপ, ঘাম দিয়ে জ্বর ছাড়লো আমার। ইঁদুরে বেড়াল তাড়ায়, কলকাতার হালচালই অদ্ভুত। শহরে ইঁদুর দাদা, যেরকম ভাবভঙ্গি দেখলাম, মানুষেরই তোয়াক্কা করে না তো বেড়াল। আমার তো বুক কাঁপছিল এতক্ষণ। কিন্তু খানিকক্ষণ নিঃশব্দে কাটে। হ্যাঁ, গোবর্ধন কি যেন ভাবতে থাকে। তুই কি ভাবছিলি? ভাবছিলাম বিড়ালটা যে শহরে ইঁদুর দেখে ঘাবড়েছিল তা হয়তো নয়। তা নয় তো আবার কি? আমাদের কর্মচারী কি লিখেছিল? কলকাতার হালচালই এই, মেশামেশির তত বেশি পক্ষপাতী নয় এরা, এমনকি এই বেড়ালেরাও। হুম, তা নয়। পিলেগের নাম শুনেছ? শুনেছি, কি তাতে? শহর জায়গায় ভারী হয়। গোবর্ধনের চালটা মুরব্বি আনা হয়ে ওঠে। ব্যায়ামটার নাম পিলেক কেন জানো? পিলে থেকে লেগ পর্যন্ত ফুলে ফেঁপে ওঠে, তাই পিলেক। লেগ কাকে বলে জানো তো? যা যা, তোকে আর বিদ্যে ফলাতে হবে না, তোর মাথা। হুম, লেগ মানে মাথা নয়, ঠিক তার উল্টো, যাকে বলে গিয়ে পা। জানি জানি, তোকে আর বলতে হবে না। ফিট মানেও পা হয়, আবার ফিট দিয়ে আমরা কাঠ মাপি, সে হলো গিয়ে আর 1 ফিট। আবার অজ্ঞান হয়ে গেলেও ফিট হয়, সে আবার আর একটা ফিট।
কিন্তু তাতে গিয়ে তোমার লেগ হয় না, লেগে আর ফিটে এইখানেই তফাৎ। বুঝেছি, এখন পিলেগের কথা ক। শহরের ইঁদুর, বুঝেছো? কামড়ালেই পিলেগ। বিড়ালটা কেমন ঘাবড়াচ্ছিল বুঝলে এখন? ইঁদুরের ভয় নয়, পিলেগের ভয়ে। হ্যাঁ, বলিস কি রে? হর্ষবর্ধন এবারে চমকে ওঠেন সত্যি। শহুরে বেড়াল, কত ডাক্তারের বাড়ি ওর যাতায়াত, কত ডাক্তারি কথাবার্তা শোনে, যোগব্যায়ামের ব্যাপার সব ওর জানা, তাই ও সমাধান। বুঝেছো দাদা, সাবধানের বিনাশ নেই বলে কি না? তুই ঠিক বলেছিস, আজ কিংবা কালই এ বাড়ি আমাদের ছাড়তে হবে। যা ইঁদুরের উপদ্রব এখানে, কখন যে কামড়ে দেয় কে জানে। কামড়ে দিলেই হলো। ব্যাস, তাহলে এই পিলে থেকে লেক পর্যন্ত। আগা গড়া পিলেগ। হর্ষবর্ধন বাক্যটা সম্পূর্ণ করে মুখখানা পেঁচার মতো বানিয়ে তোলেন। গোবর্ধনও দাদার মুখে দ্বিতীয় সংস্করণ হয়ে বসে। আহা, কে এমন হরিগুণ গান করে? গোবরা, ডেকে আনু পড়ে। কোন মহাপুরুষ টহাপুরুষ হবে, দর্শন করা যাক। নিচে থেকে গোবরার গলা শোনা যায়। খঞ্জনি ধাড়িকে নিয়ে গোবর্ধন ঘরে ঢোকে। একজন খোঁড়া ভিখারি সিঁড়ি ভেঙে উপরে আসতে অনেক কসরত করতে হয়েছে তাকে। খোঁড়া দেখে হর্ষবর্ধনের দয়া হয়, কিন্তু সান্ত্বনা দেবার প্রয়াস পান। ভগবান তোমাকে খাড়া করেছেন, সেজন্য দুঃখ করো না ভাই, এ তাঁর দয়া। এ জন্মে আমাদের মতো পাপী তাপিকে হরিনাম শুনিয়ে পুণ্য অর্জন করছো, পরজন্মে তাঁর দয়ায়। ভিখারির মুখ বিকৃত হয়। আর যা বলেন বাবু, তেনার দয়ার কথায় বলবেননি। দয়ার জন্যই মরে আসি, ভয় হয় এ জন্মের খেতি সারতে পর জন্মে না সার পেয়ে করে পাঠান আমায়। লোকটার বিধাতার কৃপায় অরুচি দেখে হর্ষবর্ধন ক্ষুব্ধ হন। তুমি বোধহয় পদ্যপাঠ পড়নি। সেই পদ্যটা, একদা ছিল না জুতা চরণ যুগলে, একদা ছিল না জুতা, একদা। মনে আসছে না পদ্যটা, সেই কবে বাল্যকালে পড়েছি। যাই হোক, তার মন্দা কথাটা হচ্ছে এই, একজন লোকের একদিন পায়ে জুতো ছিল না বলে সে সেই রাগে ভগবানকে গাল পারছিল। হঠাৎ দেখলো আর একজনেরই পাই নেই। তার তো কেবল জুতোই নেই কো, আর একজনের জুতো থাকার প্রয়োজনই নেই। তাই দেখে তখন তার দুঃখ দূর হলো। ভিখারিটা এই উচ্চাঙ্গের তত্ত্বকথা কতটা হৃদয়ঙ্গম করলে সেই জানে, কিন্তু সেও জোরের সঙ্গে সায় দিল। দেবেই তো। তার শিক্ষার ফল ধরেছে দেখে হর্ষবর্ধন পুলকিত হন। দেখো, তবেই বোঝো, খোঁড়া হওয়া খুবই দুঃখের, তাতে ভুল নেই, কিন্তু কানা হলে আরও কত কষ্ট। ভগবান যে তোমাকে। যা বলেছেন বাপু, আগে যখন কানা ছিলাম তখন লোকে কেবল আমাকে অসল পয়সা চালাতো। শীষের সিকি দুয়ানি যত বাধ্য হয়ে আমায় খোঁড়া হতে হলো। কি করি, লোকে ভারী ঠোকায়। বলো কি, তুমি কি আগে অন্ধ ছিলে নাকি? গোবরাও বিস্ময়ে বদন বেদান করে। ভিখারি আমতা আমতা করতে থাকে। ভগবানের কৃপা, তাছাড়া আর কি বলবো মশাই। সেই কথাই তো বলছিলাম হে, ভগবানের দয়ায় কি না হয়। পয়সা দিন বাবু, যাই এবার, অনেকবারই ঘুরতে হবে আমাকে, বেলা হলো। আমাদের কাছে তো পয়সা নেই বাবু, নোট আছে কেবল। গোবরা। বলা মাত্র গোবর্ধন একখানা 10 টাকার নোট বের করে আনে। ও, 10 টাকার নোট? তা আপনারা দুজনের দুটো পয়সা দেবেন তো বাবু? আমিন টাকা 15.5 আনা ফেরত দিচ্ছি। বলে ঝুলি ঝেড়ে রাশিকৃত পয়সা বের করে গুনতে শুরু করে সে। তুমি গোটা নোটখানাই নাও, ওর বদল দিতে হবে না। আমরা খরচ করতেই শহরে এসেছি। ভিখারির চোখ দুটো ডাগর হয়ে ওঠে। সে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে সন্দেহের দৃষ্টিতে নোটখানাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। আসল কি নকল আবিষ্কারের চেষ্টা করে। জাল নোটের ভেজাল নয় তো? দেখে টেকে শেষে তার সাহস হয়। বাবু, আপনি কি পুলিশের টিকটিকি? গোবরা, এ বলে কি রে আমি টিকটিকি? কলকাতায় এসে কি টিকটিকির মতো চেহারা হলো নাকি আমার? আয়নাখানা আনতো দেখি একবার। গোবরা আয়না আনতে পাশের ঘরে দৌড়ায়। বাবুর ভাবান্তর দেখে পাছে নোটখানা কেড়ে নেয় সেই ভয়ে ভিখারিও সেই অবসরে আস্তে আস্তে সরে পড়ে।
বউ বলেছিল বটে, যেও না বাপু কলকাতায়, চামচিকের মতন চেহারা হবে। কিন্তু চামচিকে না হয়ে হয়ে গেলাম টিকটিকি। আশ্চর্য। আয়না দে। আয়না দেখে হর্ষবর্ধনের ধরে প্রাণ আসে। না, এখনো অদ্দূর গড়াইনি। গোবর্ধন দাদাকে ভরসা দেয়। দাদার মুখে আবার হাসি খেলে। যা ভয় পাইয়ে দিয়েছিল ভিখারিটা, লোকটা কানা ছিল কি, এখনো সেই কানাই রয়েছে। গোবর্ধনও সে বিষয়ে দ্বিমত নয়। ভিখারির উপর সমস্ত শ্রদ্ধা তার লোপ পায়। কিন্তু দেখেছিস, ভিখিরি হলে কি হবে? লোকটার অগাধ পয়সা, সঙ্গে সঙ্গে 10 টাকার চেঞ্জ বার করে দিচ্ছিল। কলকাতার ভিখিরিরাও কি বড় মানুষ? আসামের অনেক ধনীকেই হয়তো কিনতে পারে। সাজসজ্জা করে দুই ভাই নগর ভ্রমণের জন্য বার হন। ফুটপাতের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করে গোবর্ধন হতাশ হয়ে ওঠে। ওই দাদা, তুমি যে বলেছিলে আজ সকালে 3 তালা মোটর বেরোবে, কই এখনো বেরোলা না তো? বেরোবে বই কি, সবুর কন্যা, না বেরিয়ে যাবে কোথায়? বেরোতেই হবে। 3 তলাও বেরোবে, 4 তলাও বেরোবে, 5 তলার কথা ঠিক বলতে পারি না। 5 তলা মোটর বোধহয় নেই। কলকাতায় কি আছে আর কি নেই কিছুই বলা যায় না। সনাতন খুঁড়ো একথা বলে, বুঝলি? ধুত্তর তোমার সনাতন খুঁড়ো। আরে এত অধীর হচ্ছিস কেন? যদি 3 তলা মোটরে বেলাই না বেরোয়, 2 তলার ছাদে দাঁড়িয়ে যাব, না হয় সেও তো 3 তলাই হবে। পড়ে যায় যদি? ধুর, পড়বো কেন? আমি কখনো পড়ি? তবে ধরাম তলার কাজটা একটু সাবধান হতে হবে। জায়গাটা বড় খারাপ, আর পড়বই বা কেন? মাথার ওপর দিয়ে বরাবর তার চলে গেছে, দেখছিস না? দেখছি তো। কেন বল দেখি? ধরবার জন্যে? পড়বার মুখেই তার ধরে ফেলবি, ব্যাস। সত্যিই তো, যতদূর দৃষ্টি যায় গোবর্ধন চোখ চালিয়ে দেখে রাস্তার মাঝখান দিয়ে বরাবর তারের লাইন চলে গেছে, আর তারই তলা দিয়ে অতিকায় মোটরগুলো হুলুস্থুলু হয়ে দৌড়াদৌড়ি করছে। সে মনে মনে দাদার বুদ্ধির তারিফ করতে থাকে। যথার্থই তার মতো দাদা দুনিয়ায় দুর্লভ। তবে চলো দাদা, চটপট একটা মোটরের ছাদে উঠে পড়া যাক। ছাদে যাবার সিঁড়িও আছে যেন দেখা যাচ্ছে। থামাবো একটাকে? একটু দাঁড়া। পাশের দোকানের দিকে হর্ষবর্ধনের মনোযোগ আকৃষ্ট হয়। দোকানটার এরকম দাঁত বের করে রয়েছে কেন, দেখা যাক তো। উভয়ে দাঁত বের করা দোকানের দিকে অগ্রসর হন। বাবা, দাঁতের কি বাহার, দেখলে পিলে চমকায়। এটা কিসের দোকান? হ্যাঁ, আমরা দাঁত তুলি, দাঁত বাঁধাই, আমি ডেন্টিস্ট। গোবরা, তোর পোকা খাওয়া দাঁতটা তোলাবি? তা তোলালে হয়, পোকারা খেয়ে শেষ করতে কতদিন লাগাবে কে জানে। ওদের ওপর তো বরাত দিয়ে বসে থাকা যায় না। হ্যাঁ, তুলেই ফেল, পরের উপর নির্ভর করা ভালো নয়। তা কতক্ষণ লাগবে একটা দাঁত তুলতে? কতক্ষণ আর? 1 মিনিট, আপনি টেরটিও পাবেন না। কত মজুরি? মজুরি কি মশাই, ফিস বলুন। হ্যাঁ হ্যাঁ, ওই এক কথাই, চুঁচিয়েই বলি আর ফিস করেই বলি। দিতে হবে কত? 10 টাকা আমাদের চার্জ। বলেন কি মশাই, 1 মিনিটের কাজের জন্য 10 টাকা? আপনি কি ডাকাত? চলে আয় গোবরা, আমাদের পাড়াকে পেয়ে ভদ্রলোক ঠকাচ্ছেন। চলে আয়, তোর দাঁত তুলিয়ে কাজ নেই। গোবরাও অবাক হয়। সত্যিই তো, মিনিটে মিনিটে 10 টাকা রোজগার, তাও আবার পরের দাঁত তুলে। শহুরে ঠক দাদা। পালাই চলো এখান থেকে। আধ ঘন্টা কাঠ চিরলে একখানা তক্তা হয়, তার দাম 8 আনাও নয়। আর এদিকে 1 মিনিটে 10 টাকা, তাও আর গোটা দাঁত, আধখানা না। আমরা বেড়াতে এসেছি, খরচ করতেই এসেছি, তাতে ভুল নেই, কিন্তু ঠকতে রাজি নই আমরা। হ্যাঁ, যদি ন্যায্য হয় 200 টাকা নাও, দিচ্ছি, কিন্তু ঠকিয়ে কেউ একটি পয়সাও নিতে পারবে না আমাদের। হ্যাঁ। মেজাজ আর ধরন ধারণেই দাঁতের ডাক্তার বুঝতে পেরেছিলেন যে খন্দের কেবল দাঁতালোই নয়, শাঁসালোও বটে। এমন মক্কেল হাতছাড়া করা ঠিক নয়। তিনি ব্যস্ত হয়ে পড়লেন। যদি একটা দাঁতের জন্য 10 টাকা খরচ করতে নারাজ হয়, না হয় 10টা দাঁতই তুলিয়ে নিক, তার আপত্তি নেই। কেননা তার পক্ষে তো 10 মিনিটের মামলা, তাহলেই তো আর ওদের ঠকা হবে না। 10 টাকায় একটা দাঁত তোলার যদি লোকসান জ্ঞান করেন, না হয় দুজনের দুটো দাঁত
তুলে দিচ্ছি ওই এক চার্জে। হর্ষবর্ধন দলের পাণ্ডা বিবেচনা করে ডেন্টিস্ট তাকেই হাত করার তাল করলেন। দেখুন বাজার মন্দা, কম্পিটিশান খুব কিন, সবই জানি, কিন্তু আমাদের রেট তো কমাতে পারি না। বরং আপনার একটা দাঁত না হয় অমনি তুলে দিতে রাজি আছি। এর চেয়ে আর কি কনসেশন আশা করেন বলুন? একেবারে অমনি, পোকায় না খেলেও ক্ষতি কি? মশাই, আমরা কলকাতায় এসেছি, টাকা খরচ করব এ কথাও সত্যি, কিন্তু তাই বলে যে অনর্থক দাঁত খরচ করে যাব এ দুরাশা আপনি মনেও স্থান দেবেন না, অমনি হলেও না। হ্যাঁ, টাকা আমাদের অঢেল হতে পারে, কিন্তু দাঁত আমাদের মুষ্টিমেয়। বাজে খরচ করবার মতো দাঁত নেই আমাদের। আমাদের পাড়া গিয়ে দেখে আপনি হয়তো ভেবেছেন যে একটা দাও, কিন্তু ভুল ধারণা মশাই আপনার। যত বোকা আমাদের দেখায় তত বোকা আমরা নই। আমরাও ব্যবসা করি, কিন্তু দাঁতের নয়, কাঠের। হ্যাঁ, ব্যবসা করেই খাই আমরা, কাঠের ওপর করাত চালাই তা ঠিক, কিন্তু গলায় কারো ছুরি বসাই না। আমি না, ছুরি নয়, সাঁড়াশি বসানোই আমার কাজ, তাও গলার নয়, দাঁতে। তা সাঁড়াশি বসান আর খুন্তি বসান কিংবা হাতায় বসান, 1 মিনিটের কাজের মজুরি যে 10 টাকা দিয়ে ফেলবো এত ছেলে মানুষ পাননি আমাদের। আর হাতুড়ি বসান চাই কি? ওহ, এই এক কথা, 1 মিনিটের কাজে 10 টাকা দিতে আপনার আপত্তি? তা না হয় 1 ঘন্টা ধরে আস্তে আস্তে দাঁতটা তুলে দিচ্ছি, তাহলে তো হবে। হ্যাঁ, তাহলে আপত্তি নেই, উচিত খাটনির উচিত দাম নেবেন, এতে নারাজ হবে কে? কি বলিস তুই গোবরা? 2 ঘন্টা ধরে তুলুন, 20 টাকা নিন। উচিত মজুরি দিতে আমরা পেছবো না, কিন্তু 1 মিনিটে জানতেও পেলাম না, বুঝতেও পেলাম না, সে কি কথা? নিন, বসে পড়ুন তো ওই চেয়ারটায়। আপনাদের অভিরুচিটা স্পষ্ট করে বললেই পারতেন গোড়ায়, এত বকাবকি হতো না। দেখে নেবেন আপনি, এমনভাবে এত আস্তে একটু একটু করে তুলবো যে আপনি তো টের পাবেনই। পাড়া শুদ্ধ সবাই টের পাবে যে হ্যাঁ, একটা দাঁত তুলছে বটে। গোবর্ধনের ভারী আনন্দ হয়। হ্যাঁ, পোকারাও যেন টের পায়, ভারী বজ্জাত ব্যাটারা। এমন যন্ত্রণা দেয় মাঝে মাঝে, তাকে জিঘাংসা পরায়ণ দেখা যায়। এই তো চাই, দাঁত তোলা হবে, কাক চিল জানতে পারবে না, সে কি কথা? পাড়া শুদ্ধ জানুক যে হ্যাঁ, একটা মানুষের দাঁতের মতো দাঁত তোলা হচ্ছে, নইলে দাঁত তুলে লাভ কি? কথায় বলে হাতি কা বাত মর্দো কা দাঁত। ওহ, ভুল হলো কথাটা। মর্দকা বাত, হাতিকা দুটি হয়, হাতি কা বাত তো শোনেননি, কী করে শুনবেন? থাকেন কলকাতায়, আমরা আসামের জঙ্গলে থাকি, আমরা জানি, দিনরাত শুনতে পাই। কেন, সেখানে কি হাতির দাঁত হয় না? হয় না তা কি বলেছি? কথাটার মানে হলো এই যে হাতির আওয়াজ যেমন জোরালো, তেমনি জোর হবে পুরুষের দাঁতের। যাকে কামড়াবে তার আর রক্ষা নেই। সেই যে শক্ত ব্যামো জল দেখলে ঘাবড়ায়, তাতেই খতম খতম হবে নির্ঘাত। হ্যাঁ, ফাইড্রোহোবিয়া, ইংরেজি কথা মনে রাখা কি সোজা রে দাদা? বুঝলেন মশাই, দাঁতই হলো গে মানুষের প্রধান অস্ত্র। প্রথমে দাঁত, তারপরেই হাত। পাছে দু ভাই দোকানের মধ্যেই নিজেদের অস্ত্র বলের পরিচয় দিতে শুরু করে দেয়, কিংবা বাহন বলে বেগে বেরিয়ে যায়, সেই ভয়ে ডেন্টিস্ট তার মক্কেলের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। বসে পড়ুন চেয়ারটায়, আবার তো অনেকক্ষণ লাগবে দাঁতটা তুলতে। এখন কি করে হবে? এখন তো 1 ঘন্টা ছেড়ে 1 মিনিট সময় নেই আমাদের। শহর দেখতে বেরোচ্ছি এখন, সন্ধ্যার পরে আসবো, কি বলো দাদা? সেই ভালো, এর মধ্যে তুই বরং কাবুলি ইঁদুরের গর্তটা খাঁজে রাখিস। দাঁতটা সেই গর্তে দিলে কাবুলি দাঁত পাবি। কি হবে দিয়ে? আর কি দাঁত উঠবে আমার? এ তো দুধে দাঁত নয়। এ জন্মে না ওঠে, বড় জন্মে তো উঠবে। আরে কর্মফল তোর যাবে কোথায়? তাহলে তো কাবুলি হয়ে জন্মাতে হয় দাদা। যদি হয় তো হবে, তোর বলি শুনিয়ে লোককে কাবু করে দিবি, মন্দ কি? ভবিষ্যতের কল্পনায় গোবর্ধন মুহ্যমান হয় কি না হয় ঠিক বোঝা যায় না। ভাইকে করতলগত করে হর্ষবর্ধন অগ্রসর হন। আচ্ছা আসি তাহলে ডেন্টিস্ট মশাই। কি দাঁত ভাঙা নাম মশাই আপনার, কোনো সাহেবে রেখেছিল বুঝি? যেন ইংরেজি ইংরেজি মনে হচ্ছে। হ্যাঁ,
যা বলেছো দাদা, ডেন্টিস্ট পেন্টিস্ট কখনো বাঙালির নাম হয়? পারবেন মশাই, পারবেন? আপনি পারবেন দাঁত তুলতে, আপনাকে উচ্চারণ করতেই দাঁত উঠে আসে, সাঁড়াশির দরকার হয় না। ডেন্টিস্ট, বাবা কি নাম! অতিথিরা অন্তর্হিত হলে ডেন্টিস্ট দুবার কাঁধের ঝাঁকি দেন। কোথাকার আমদানি কে জানে, বাহনের সাহায্য যখন নিয়েছে আর ফিরবে বলে বোধ হয় না। না ফিরুক, যা চমৎকার আইডিয়া একখানা দিয়ে গেছে, তারই দাম 10 টাকা। 1 ঘন্টা পরে তার দরজার ওপরে নতুন একটা সাইনবোর্ড ঝুলতে দেখা যায়। দাঁতই হলো মানুষের প্রধান অস্ত্র, নিরস্ত্র লোককে সশস্ত্র করাই আমাদের কাজ, আমরা দাঁত বাঁধাই। ততক্ষণে দুভাই 3 তলা মোটরের অপেক্ষায় ফুটপাতের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়রান হয়ে উঠেছেন। অবশেষে হর্ষবর্ধন হতাশ হয়ে পড়েন। না, কোনো আশা নেই, বেশি তলার মোটর সব ভাড়া হয়ে গেছে আজ। তার থেকে এক কাজ করি, ঘোড়ার গাড়ি ভাড়া করা যাক, সেটাও তো একটা চাপবার জিনিস। গোবরার মোটরের চাপার শখ, সে তেমন উৎসাহ পায় না। দূর, ঘোড়ার গাড়িতে আবার মানুষ চাপে? কেন চাপবে না? ঘোড়ায় চাপে তো ঘোড়ার গাড়ি। তোর যে কেন এত মোটরের ঝোঁক আমি বুঝি না। আমার তো নিত্যি নতুন জিনিস চাপতে ইচ্ছা করে। ঘোড়ার গাড়ি কি গাড়ি নয়? আমি ডাকছি ওই গাড়িটাকে, এই কচুয়ান, কচুয়ান। কোচম্যান গাড়ি এনে খাড়া করে। কোথায় যেতে হবে বাবু? গাড়ি তো নয়, 4 চাকার পিঁজরে। হর্ষবর্ধন ততক্ষণে কোচম্যানের কেশবিন্যাস থেকে আত্মহারা। বাহ, তোমার খাসা চুল তো হে, কোন নাপিতের কাছে ছেটেছো? নাপিত নয় বাবু, সেলুনের ছাঁট। চালই তো কলে ছাঁটে জানি, আজকাল চুলও কলে ছাঁটায়। কালে কালে হলো কি? তা কোথায় কিনতে মেলে এই সব সেলুন কল? একটা দেশে নিয়ে যাব তাহলে। কোনো কল না বাবু, সেলুন হচ্ছে চুল ছাঁটার দোকান। দোকানে চুল ছোঁটে দেয়, কলকাতার হালচালই অদ্ভুত। তা বাপু, তুমি সেই দোকানে নিয়ে চলো না আমাদের, আমরা তোমার মতো করে চুল ছাঁটবো। ভাড়া বলো, বকশিস বলো, 10 টাকা দেবো তোমাকে। দে তো গোবরা, একখানা নোট ওকে। নাও, আগাম নাও। গাড়িতে চেপে হর্ষবর্ধনের স্ফূর্তি হয়। ঘোড়ার গাড়ি ভাড়া করেছিলাম বলেই তো চুল ছাঁটার দোকান জানলাম। কখন কিসে কার থেকে কি উপকার হয় কেউ কইতে পারে? কলকাতার মতো চুল ছাঁটলে পাড়া গায়ে বলে কারো সন্দেহ হবে না, কেউ আমাদের ঠকাতেও পারবে না। তাছাড়া কলকাতায় এলাম, তার একটা চিহ্ন তো নিয়ে যেতে হবে। আমাদের মাথা দেখে তবু এখানকার হালচালের কিছু পরিচয় পাবে দেশের লোক। তারা কত অবাক হবে ভাবো তো। তাই মাথায় করে নিয়ে যাব কলকাতাকে। সারা কলকাতা তো মাথায় করে নিয়ে যেতে পারি না, তাই মাথাটা কলকাতার মতো করে নিয়ে যাই। কে যেন গোটা গন্ধমাদনী কোথায় করে নিয়ে গেছিল না? হর্ষবর্ধন কি একটা জবাব দিতে যান, কিন্তু বাধা পড়ে। কোচম্যান গাড়ির দরজা খুলে ডাকে, বাবু, এসে পড়েছি। সে কি, 1 মিনিটও তোমার গাড়ি চাপলাম না, এরই মধ্যে এসে বললাম। কর করে 10টা টাকা গুনে নিয়েছি নগদ। যেখানে যেতে বললেন নিয়ে এলাম। বিশ্বাস না হয় ওই দেখুন দোকানের সাইনবোর্ড। দুই ভাই গাড়ির 2 জানলা দিয়ে মুখ বাড়ান। সত্যিই অবিশ্বাসের কোনো কারণ নেই। সাইনবোর্ডে স্পষ্ট বড় বড় হরফে লেখা, এখানে উত্তম রূপে চুল ছাঁটা আর দাড়ি কামানো হয়। এত শিগগির এলে? তোমার গাড়ি যে বাপু মোটরের চেয়েও জোর চলে দেখছি। গাড়ি চাপলাম তা টেরি পেলাম না। তোমরা কি বাপু পক্ষীরাজ ঘোড়া, একেবারে যেন উড়িয়ে নিয়ে এলো। তা যখন 10 টাকা পেয়েছি, হুকুম করেন তো আপনাদের আলিপুর ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসছি। কিন্তু আলিপুর গেলে একটু মুশকিল আছে। কি? কি মুশকিল? কিসের মুশকিল? সেখান থেকে আপনাদের ফিরতে দিলে হয়। কেন? কেন ফিরতে দেবে না? কে ফিরতে দেবে না? আটকাবে কেটা? কার এত দূর ক্ষমতা? আমরা পালিয়ে আসতে জানি। ওহ, দরকার নেই গিয়ে, জায়গাটা বোধহয় খারাপ, প্রাণের ভয় টয় আছে, নইলে বারণ করবে কেন? নেমে পড় গোবরা। গাড়ি চলে গেলে গোবরা আকাশ থেকে পড়ে। আরে, এ যে আমাদের সামনের বাড়ি গো। কাল থেকে 200 বারে সেলুনটা আমার চোখে পড়েছে। কেবল ভাবছি নীল কাঁচের দরজা,
দেওয়া ঘরটা কি হতে পারে তখন তো জানি নে। এই সেলুন। বলিস কি, তিনি ঘুরে দাঁড়ান? তাই তো, ওই যে ও ফুটপাতে আমাদের বাড়ি, আর তার পাশেই সেই ডেন্টিস্টের দোকান। এমন সময় একটি বছর 15 ফুটফুটে ছেলে সেলুন থেকে বেরিয়ে আসে। গোবর্ধন তাকে চিনতে পারে। তোমাকে যেন দেখেছি হে, তুমি আমাদের পাশের বাড়ির না? কোন বাড়িটা আপনাদের? ওই যে আমার ছবি সাঁটা রয়েছে দেয়ালে। আমার নয়, কিংকংয়ের ছবি সাঁটা রয়েছে ওই আমাদের দেয়ালে। দেখেছি, আর ওই বাড়িটা আমাদের। ডেন্টিস্ট আমার বাবা। হ্যাঁ, বলো কি গো, দেখি। হাঁ কর তো। এ কি, তোমার সব দাঁতই যে ঠিকঠাক রয়েছে, একটাও তোলেননি তো? তোমার বাবা বোধ হয় তোমাকে তেমন ভালোবাসেন না, তোমার দাঁতগুলো সব বাঁধানো বোধ হয়। বাহ, তা কেন হবে? কখনোই নয়। টেনে দেখতে দেবে? এই যে আমি নিজেই টানছি, দেখুন না। ছেলেটি প্রাণপণ বলে দুহাতে দুপাটি আকর্ষণ করে। তথাপি হর্ষবর্ধনের সন্দেহ থেকে যায়। তুমি জানো না যে তোমার দাঁত বাঁধানো? দুপাটি তোলা হয়েছে, তোমার মনে নেই? তুমি ডেন্টিস্টের ছেলে, তোমার কখনো আসল দাঁত হয় নাকি? সেলুনে বুঝি চুল ছাঁটতে গেছিলে? না, দাড়ি কামাতে গেছিলাম। এইটুকুন ছেলে, তোমার দাড়ি কই হে? বিস্ময়ে হর্ষবর্ধন বিরাট হাঁ করেন। দাড়িহীনতার লজ্জায় ছেলেটি ম্রিয়মাণ হয়ে যায়। দাড়ি আর টাকা কি অমনি আসে মশাই? কামাতে হয়। আমার কথা নয়, মাস্টার মশাই বলেন। আমার স্কুলে টাইম হলো। ছেলেটি চলে যায়। দুই ভাই কিঞ্চিত কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকেন। অবশেষে গোবর্ধন নিস্তব্ধতা ভঙ্গ করে। কীরকম বুঝছো দাদা এই কলকাতার হালচাল? তাই তো দেখছি। এ বাড়ির লোকের দাড়ি না গজাতেই সামনের বাড়ির লোক সেলুন খুলে বসে গেছে। আজব শহর দাদা, কি বলো? চল সেলুনে ঢুকি। কাল থেকে গোবর্ধন নীলকাছের দরজায় নজর রেখেছে এবং ওর অন্তরালে কী ব্যাপার হতে পারে তাই নিয়ে অনেক মাথা ঘামিয়েছে। সেই নীলকাচের দরজা ঠেলে ভেতরে গিয়ে প্রত্যক্ষ করবার সৌভাগ্য যে কোন দিন তার জীবনে হবে এ প্রত্যাশা তার ছিল না। নানা চেহারার, নানা বয়সের, নানা সাইজের হরেক রকম লোককে ওই দরজা ঠেলে যেতে আসতে সে দেখেছে আর ভেবেছে বিশ্বশুদ্ধ লোকই কি বাড়ির বাসিন্দা নাকি। কিন্তু এখন কেবল আর এক মুহূর্তের ব্যবধান, একটু পরেই ওই রহস্য লোকের দ্বার তার কাছে উন্মুক্ত হবে। ডিটেকটিভ বইয়ের শেষ পাতায় এসে কিশোর পাঠককে বুক যেমন কাঁপতে থাকে, গোবর্ধনের এখন সেই দশা। যবনিকা অবস্থিত হলে দেখা যায় ছোট্ট একটি ঘর মাত্র। তার ভিতরেই কায়দা করে খান ছয়েক চেয়ার সাজানো, 6টা বিরাট আয়নার মুখোমুখি। সবকটা চেয়ারেই তখন খুর আর কাঁচির বেজায় জোর খচখচ। হর্ষবর্ধন ভাবেন, কি আশ্চর্য, এইটুকুনো ঘরে বিশ্বভারতের আমন্ত্রণ। যাদের মাথা আছে আর মাথায় চুল আছে তাদের কারোরই অব্যাহতি নেই। এখানে না এসে সারা দুনিয়ার দাড়ি কামিয়ে দিচ্ছে এরা। কামিয়ে দিয়ে বেশ কামিয়ে নিচ্ছে। বাহাদুর বটে। গোবর্ধন কিভাবে বলা যায় না কি ভাবা উচিত। বোধ করি সেই কথাই সে ভাবতে থাকে। যাওয়া মাত্রই কর্তা নাপিত এসে দুই ভাইকে সমাদরে অভ্যর্থনা করে। দুজনকে 200 কুশন চেয়ারে বসতে দেয়। এক জোড়া মাথা ও গালের দিকে দৃষ্টি আকর্ষণ করে সবিনয়ে জানায় সে ওই দুটির চুলহীন ও নির্দারি হতে যা দেরি, আর তারপরেই তাদের ওপর হস্তক্ষেপ করা হবে। কলকাতায় আসার পর এই প্রথম অভিনন্দন লাভে হর্ষবর্ধন খুশি হয়ে ওঠেন। গোবর্ধনও রীতিমতো বিস্মিত হয়। নীলকাচের নেপথ্য লোকের যিনি একচ্ছত্র মালিক, তাঁর পর্যন্ত কি অমায়িক ব্যবহার। হ্যাঁ, শহরের হলেও এবং হাতে ধারালো করে থাকলেও এমনি লোকের কাছেই গাল ও গলা নির্ভয়ে বাড়ানো যায়। এমনকি কাঁচির তলায় মস্তক দান করাও তেমন সম্ভব ব্যাপার নয়। গোবর্ধন অবাক হয়ে লক্ষ্য করে, সত্যি রহস্যলোকই বটে। ওধারের আয়নায় ছায়া এধারের আয়নায় পড়েছে, আর কিছুই নয়। কিন্তু কি আশ্চর্য, একই আয়নার মধ্যে গোবর্ধন দেখছে 100টা ঘর, 100টা আয়না। ঘরগুলো ক্রমশ ছোট হয়ে যেন দিগন্ত গিয়ে মিলিয়ে গেছে। অদ্ভুত কাণ্ড। গোবর্ধন ভাবছে এখান থেকে বেরিয়েই দাদাকে প্রস্তাব করবে এমনই 1 বড় বড় আয়না বাড়ি নিয়ে যাবার জন্য। প্রত্যেক ঘরে 2টো করে মুখোমুখি সাজিয়ে দেওয়া হবে। তাতে ঘরের সংখ্যা বাড়বে, আত্মপ্রসাদও বাড়বে। সেই সঙ্গে অথচ পয়সা খরচ করে ঘর বাড়াতে হবে না।
বাড়িতে যে আয়নাটা আছে তার সামনে দাঁড়িয়ে গোবর্ধন এখন কেবল আরেকটি গোবর্ধনকে মাত্র দেখতে পায়। কিন্তু এরকম পলিসি করলে তখন 100টা গোবর্ধনকে একসঙ্গে দেখতে পাওয়া যাবে। গোবর্ধনের সামনের চেহারা আর তার পিছনের চেহারা দুই নিয়ে যুগপৎ, কি মজাই না হবে তাহলে। যাদের চুল দাড়ির গতি হচ্ছিল, হর্ষবর্ধন বসে বসে তাদের ভাব গতিক দেখছিলেন। অবশেষে তিনি ফিসফিস করতে বাধ্য হন। কোবরা, দেখেছিস লোকগুলোর মুখের ভাব খুব হাসি হাসি নয় কিন্তু। চুল ছাঁটা কি হাসির ব্যাপার দাদা? জানি গুরুতর ব্যাপার, কিন্তু তাই বলে এতখানি গোমরা মুখ করতে হবে, এই বা কি কথা? তবে তিনি এটাও ভাবেন, এক চুল ইদিক ওদিক হলে কত মানুষের মন মেজাজ বিগড়ে যায়। এখানে এখন কত চুল এদিক ওদিক হয়ে যাচ্ছে, সেদিকটাও তো ভেবে দেখবার। আর তা ভাবতে গেলে হাসি পাবার কথা কি? হ্যাঁ, লোকগুলো যেন হাল ছেড়ে দিয়ে বসে আছে মনে হয়। যা বলেছিস, হাল আর মাথা দুই হলো এক জিনিস, দুটোরই কর্ণ আছে কি না? মাঝিকে বলে কর্ণধার শুদ্ধ ভাষায়, জানিস নে? নাপিতকেও বলা যায় ও কথা, কর্ণধার তো বটেই, তাছাড়া নাপিতের খুঁড়েও বেশ ধার। একটা আয়নার চেয়ার খালি হয়। হর্ষবর্ধনের আমন্ত্রণ আসে। গোবরা ত্যাগীর ভূমিকা নেয়। দাদা, তুমি ছাঁটো আগে, আমার পরে হবে। হর্ষবর্ধন ভাই অন্তপ্রাণ, ভাইকে ছেড়ে কোনো কাজে তার মন সরে না। একসঙ্গে ট্রেনে উঠেছেন, ট্রেন থেকে নেমেছেন, মোটরে চেপেছেন, কলকাতার সমস্ত অভিজ্ঞতাই তারা একসঙ্গে আস্বাদ করেছেন। অথচ চুল ছাটার আনন্দ একা তাকে উপভোগ করতে হবে। ভাইয়ের দিকে তাকিয়ে তাঁর মুখ কাঁচুমাচু হয়। বেশ, তুই না হয় আগে দাঁত তোলাস। তারপর কি ভাবেন, খানিকক্ষণ আমি না হয় দাঁত তোলাবই না। হ্যাঁ, গোবরার দাদা ভক্তির বিনিময়ে তিনি অবশ্যই দেবেন। দাঁত তোলার আনন্দ থেকে তিনি কঠোরভাবে নিজেকে বঞ্চিত রাখবেন। ভাইয়ের জন্য বিরাট ত্যাগ স্বীকার করে তার প্রাণ চওড়া হয়ে ওঠে। গোবরা দাদা ভক্ত সন্দেহ নেই, কিন্তু তাঁর ভাতৃভক্তির তুলনায় কি পৃথিবীতে আছে? চেয়ারে বসে চুল ছাঁটানো হর্ষবর্ধনের জীবনেই প্রথম। চুল ছাঁটার কথা শুনলেই চিরকাল তার গায়ে কাঁটা দিয়ে এসেছে। আর দাড়ি কামানোর সময় মনে হয়েছে চীনে ম্যানেরাই পৃথিবীতে সুখী। চীনে দাড়ির প্রাদুর্ভাব কম। হর্ষবর্ধনের ধারণা সে দেশে বৌদ্ধ ধর্ম প্রসারের এই হচ্ছে একমাত্র কারণ। হ্যাঁ, দাড়ি কামানোর সময় হর্ষবর্ধনের মনে হয়েছে এর চেয়ে চীন দেশে জন্মানো ভালো ছিল। আসামের গাছপালা রেহাই পেত, তিনিও রেহাই পেতেন। দেশি নাপিতকে যদি বলেছেন দাড়িটা আরেকটু ভিজিয়ে নাও, হয়ে বড় লাগছে, অমনি তার জবাব পেয়েছেন, দরকার হবে না বাবু, আপনার নয়ন জলেই সেরে নিতে পারবো। বাধ্য হয়ে তাকে নিজের দাড়ির উপর অশ্রু বর্ষণ করতে হয়েছে। যদি বলেছেন তোমার খুঁটটা ভারী ভোঁতা বাপু, অমনি বাপুর উত্তর ডবল খাটুনি হলো তার দ্বিগুণ মজুরি দিন তাহলে। সুতরাং আর এক দফা অশ্রু বর্ষণ। আর চুল ছাটার কথা না তোলাই ভালো। উবু হয়ে বসে খবরের কাগজের মাঝখানে ফুটো করে মাথা গলিয়ে ছাড়া 2 ঘন্টা, সে কি কর্মভোগ! চুলের সঙ্গে কাঁচির সে কি ঘোরতর সংগ্রাম! আবার অনেক সময় ঠিক চুলের সঙ্গেই না, মাথার খুলি কানের ডগা খোদ হর্ষবর্ধনের সঙ্গেও। কাঁচির খোঁচা খেয়ে হর্ষবর্ধন খেপে ওঠেন। ইচ্ছা হয় নাপিতকে স্বাদে দুঘা কষিয়ে দেন, কিন্তু দারুণ বাসনা তিনি দমন করে নেন। নাপিতকে মারা আর আত্মহত্যা করা এক কথা, কেননা এমন সুযোগ প্রায়ই আসে যখন নাপিতের খুর আর গলার দূরত্ব খুব বেশি থাকে না। অনেক ভেবে হর্ষবর্ধন নাপিতকে মার্জনা করে ফেলেন, বিবেচক হর্ষবর্ধন। কিন্তু প্রাণ নিয়ে পরিত্রাণ পেলেও চুল নিয়ে কি পরিত্রাণ আছে সেসব নাপিতের কাছে? অনেক ধস্তাধস্তি করে মাথায় মাথায় হয়তো রক্ষা পান, কিন্তু চুলের অবস্থা দেখে হর্ষবর্ধনের কান্না পায়। আয়নায় যেটুকু সচক্ষে দেখা যায় সে তো শোকাবহ বটেই, আর যে অংশ পড়ব চোখে জানতে হয় তার রিপোর্টও কম মর্মভেদী হয় না। এধারে খপচানো, ওধারে খপচানো, কাকে ঠোকরানো, বকে ঠোকরানো। যতদিন না চুল বেড়ে আবার কাটবার মতন হয়েছে, ততদিন সে মাথা মানুষের কাছে দেখালে বলে মাথা কাট চায়। এই হেতু কাঁচি হাতে পথের আবির্ভাব দেখালোই হর্ষবর্ধনের জ্বরে আসে, মাথা ধরে, ঘাম হয়, পেট কামড়াতে চলে, এমনকি বমি করে বসেন। ঠিক যেসব উপসর্গ ছেলেবেলায় পাঠশালা যাওয়ার আগে অনিবার্য রূপে দেখা দিত। কিন্তু সে চুল ছাঁটার সঙ্গে এ চুল ছাঁটার তুলনাই হয় না। এ কেমন চেয়ারে বসে সাদা চাদর জড়িয়ে দোস্তর মতো আরাম। ঘণ্টাখানেক চোখ বুজিয়ে ঘুমিয়েও নিতে পারো, জেগে দেখবে তোফা চুল ছেঁটে দিয়েছে,
ঠিক কচুয়ানদের মতোই। তুমি কচুয়ান নও বলে যে তোমাকে কম খাতির করবে তা মরো কোনো রকম উচ্চ নিচ ভেদাভেদ নেই এসব শহরে নাপিতের কাছে। যে ঘোড়ার গাড়ি হাঁকায় না তাকেও এরা মানুষ বলে গণ্য করে। কেন হর্ষবর্ধন কি এরা কম খাতির করেছে? ঢোকা মাত্রই কত সাদর সম্ভাষণ ডেকে চেয়ারে বসানো, সংবর্ধনা কি কিছু কম করেছে এরা? তবু তো হর্ষবর্ধন কচুয়ান নয়। হর্ষবর্ধনের গ্যাঁট হয়ে বসে পড়েন চেয়ারে, আরামে গা এলিয়ে দেন। মাথার উপরে হু হু করে পাখা ঘুরছে। সম্মুখে নিজের চেহারা দেখবার সুবর্ণ সুযোগ। হর্ষবর্ধন স্বর্গসুখ উপভোগ করেন। মুখখানা হাসি হাসি করে তোলার সাধ্যমতো চেষ্টা করেন তিনি। নাপিত একটা নতুন ধরনের কাঁচি হাতে নেয়। কাঁচির কলেবর দেখে হর্ষবর্ধন অবাক হন। কাঁচি না বলে তাকে চিরুনিও বলা যায়। তার মুখের দিকে চিরুনির মতো দাঁত আর হাতলের দিকটা অবিকল ফাঁচি। হর্ষবর্ধন বস্তুটির মনে মনে নামকরণ করেন কাঁচিরুনি। নাপিতকে প্রশ্ন করেন, অদ্ভুত কাঁচি তো। কাঁচি নয়, ক্লিপ। পেছনটা ক্লিপ ছাঁটা হবে তো, যেমন কলকাতার দস্তুর তাই করো। ঘাড়ের পিছনে ক্লিপ চালাতে থাকে। হর্ষবর্ধন শিউরে শিউরে ওঠেন। যন্ত্রটা তেমন আরামপ্রদ নয়, যেন ঘাড়ের চামড়া একেবারেই চেঁচে পৌঁছয় নেই। চুল যেন গোড়া থেকে সমূলে উপড়ে তোলে। কখনো ঘাড় কোঁচকান, কখনো টান করেন, কখনো কাত করেন, কিন্তু কিছুতেই তিনি সুবিধে করতে পারেন না। অবশেষে মরিয়া হয়ে তিনি লাফিয়ে ওঠেন। থামাও তোমার কিলিপ, ঘাড় গেল আমার। এ যে দেখছি আসামি কাঁচির বাবা। নাপিত ঘাড় ধরে বসিয়ে দেয়, কোনো উচ্চবাচ্য না করেই। তার অনেক দিনের অভিজ্ঞতা। পাড়াগাঁয়ে যারা প্রথম চুল ছাঁটায় তারা সবাই এই রকমই করে, কিন্তু পরে আবার তারাই চেহারার খোলতাই দেখে খুশি হয়ে আশাতীত বকশিস দিয়ে ফেলে। ক্লিপ চলতে থাকে। হর্ষবর্ধন একবার কাতর নেত্রে গোবর্ধনের দিকে দৃষ্টিপাত করেন, কিন্তু কি করবেন? ভাগ্যের কেবল থেকে কারো কি নিষ্কৃতি আছে? তিনি অসহায়ভাবে আত্মসমর্পণ করেন। গোবরা তাকিয়ে দেখে দাদার হাসি হাসি মুখভাব বেশ কাঁদো কাঁদো হয়ে এসেছে। এখন নাপিতের হাত থেকে তাকে ছিনিয়ে নীল দরজা ভেদ করে সবেগে প্রস্থান করবে কিনা সে ভাবতে থাকে। আপন মনে গজরায়, আসলে হলো খুরপি, নাম দিয়েছেন কিলিপ। তা খুরপি চালাবে তো বাগানে চালাওগে না, পরের ছেলের মাথায় কেন বাবু? পেছন থেকে সামনের ছাঁটাই শুরু হয়। ক্লিপের স্থান অধিকার করে কাঁচি। সামনের চুল যেমন তেমনই থাকে, কেবল ডগাগুলো সামান্য ছোটে সামান্য করে দেওয়া। কাজ সমাধা হয়েছে জানিয়ে পছন্দ হয়েছে কিনা নাপিত প্রশ্ন করে। হর্ষবর্ধন সেই প্রশ্ন গোবর্ধনের প্রতি নিক্ষেপ করেন। সামনে তো তুমি দেখতেই পাচ্ছ। হ্যাঁ, সামনেটা একটু কমানো দরকার। কিন্তু হঠাৎ তার আশঙ্কা হয়, কমাতে বললে হয়তো কাঁচি ছেড়ে ক্লিপ দিয়ে কমাতে শুরু করে দেবে। ভয়াবহ যন্ত্রটার দিকে বঙ্কিম কটাক্ষ করে তিনি বলেন, না থাক, তাহলে হেয়ার ড্রেস করি? কিলিপের ব্যাপার স্যাপার নয় তো। না না, মাথায় গোলাপ জল দিয়ে। তা দাও, তা দাও। ঘাড়ের পেছনটা তখন থেকে ভারী জ্বলছিল। জল পড়লে হয়তো ঠান্ডা হতে পারে ভেবে হর্ষবর্ধন উৎসাহিত হন। বলেন, আচ্ছা, চুল না ছাঁটলে বুঝি তোমরা গোলাপ জল খরচ করো না? নাপিত ঘাড় নাড়ে, করো বটে। আহা, তা জানলে আমি ড্রেস হেয়ারই করাতাম। তাহলে চুল ছাঁটতে আগা তো কোনো হতভাগা। নাপিত গোলাপ জল দিয়ে চুলগুলো ভিজিয়ে দেয়, দিয়ে চুলের মধ্যে আস্তে আস্তে আঙুল চালায়। হর্ষবর্ধনের আরাম লাগে, ঘুম পায়, কিন্তু ক্রমশই নাপিতের ড্রেস হেয়ারের জোর বাড়তে থাকে। তার আঙুলগুলো হয়ে ওঠে যেন লৌহ কম্পিত। সে তার সমস্ত বাহুবল প্রয়োগ করে হর্ষবর্ধনের খুলির ওপর হর্ষবর্ধন লাফাবার চেষ্টা করেন, কিন্তু পারেন না। লাফাবেন কি করে? পায়ের জোরে মানুষ লাফায় বটে, কিন্তু লাফাতে হলে পা ও মাথা একসঙ্গে তুলতে হয়। এক্ষেত্রে তাঁর শ্রীচরণ স্বাধীন থাকলে কি হবে? মাথা যে নিতান্তই বেহাত, মাথা বাদ দিয়ে লাফানো যায় না। হর্ষবর্ধন আর্তনাদ করেন। এ কি হচ্ছে, এ কি হচ্ছে? একই রকম তোমাদের ড্রেস হেয়ার, এ তো ভালো নয়। খোট্টারা যেমন প্রবল পরাক্রমে বর্তন মলে, গোবর্ধন দেখে সেই তালে দাদার ড্রেস হেয়ার চলছে। সে বিরক্তি প্রকাশ করে। এ কি বেওয়ারিশ মাথা পেয়েছো যে চটকে মোটকে দিচ্ছ? নাপিত এসব কথায় কান দেয় না, তার কাজ করে যায়।
সে কখনো রগ টিপে ধরে, কখনো মাথায় থাবড়া মারে, কখনো সমস্ত চুল মুঠিয়ে ধরে গোড়া ধরে টানে, কখনো দুধার থেকে টিপে মাথাটাকে চ্যাপ্টা করার চেষ্টা পায়, কখনো ঘাড় ধরে ঝাঁকুনি দেয়। তার দেহের সমস্ত শক্তি এখন করতলগত। হর্ষবর্ধনের বাধা দেবার ক্ষমতা ক্রমেই কমে আসে। তিনি নির্জীব হয়ে পড়েন। তার ক্ষীণ কণ্ঠ শোনা যায়। গোবরা, তোর বৌদিকে বলিস আমি সজ্ঞানে কলকাতা লাভ করেছি। এর বেশি আর তিনি বলতে পারেন না। কিন্তু গোবরা বুঝতে পারে দাদার অবস্থা সংকটাপন্ন। দাদাকে সজ্ঞানে আসাম লাভ করাতে হলে এই মুহূর্তেই এখান থেকে শটকান দিতে হবে। সে যেন খেপে যায়। ছেড়ে দাও বলছি আমার দাদাকে, নইলে ভালো হবে না। নাপিত হতভম্ব হয়ে হস্তচালনা থামায়। এমনিভাবে মাথাটাকে নিয়ে ছিনিমিনি খেলছো, এর মানে কি? চুলের গোড়া শক্ত হয় এতে। চুলই রইল না তো চুলের গোড়া, টেনে টেনে তো অর্ধেক চুল ওপরালে, মাথায় চুল কোথায় আর? এরকম করলে মাথা ছেড়ে যায়। মাথা ছেড়ে যায়? গোবরা যেমন অবাক হয় তেমনি চোটে। ছেড়ে যায়? ছেড়ে গেলে তুমি জোড়া দিতে পারবে? নাপিত কি উত্তর দেবে ভেবে পায় না। হর্ষবর্ধন ঘেরাটোপের ভিতর দিয়ে আঙুল বাড়িয়ে ক্লিপটা হাতাবার চেষ্টা করেন। গোবরা, সহজে না ছাড়ে যদি, তাহলে দে এই যন্ত্রটা ওর ঘাড়ে বসিয়ে মজাটা টের পাক। মাথা ছাড়িয়ে দেবেন, ভারী আবদার আমার। না, দরকার নেই ঝগড়াঝাটির। এই নাও তোমার মজুরি 10 টাকা। দেশে চুল ছাড়তে 10 পয়সা, কলকাতায় না হয় 10 টাকাই হবে, এর বেশি তো নয়। দাদা, আর দেরি করো না, উঠে এসো, চলো পালাই, পালিয়ে যাই এখান থেকে এক দৌড়ে। দুই ভাই নাপিতকে নিঃশ্বাস ফেলার অবকাশ দেয় না। চক্ষের পলকে সেলুন পরিত্যাগ করে। হতাশভাবে মাথায় হাত বুলোন। যাক, খুব রক্ষা পাওয়া গেছে। বাইরে এসে হর্ষবর্ধন হাঁপ ছেড়ে বাঁচেন। সত্যিই তো, টাক ফেলে দিয়েছে দেখছি, একেবারে মাথায় মাথায়। আর একটু হলে মাথাটাই ফেলে আসতে হতো। এরা পেছনের চুল দেয় দাড়ি কামানো করে, আর সামনে চুলগুলো দেয় উপড়ে। একেই কি বলে চুল ছাঁটা? আজব শহরের অদ্ভুত হালচাল। হ্যাঁ, এত লোক জমছে কেন চারিদিকে? দুই ভাইকে কেন্দ্র করেই ক্রমশই জনতা ভারী হতে থাকে। হর্ষবর্ধন ফিসফিস করে বলেন, দুজনের দুরকম চুল দেখে অবাক হচ্ছে বোধ হয়। ওহ, কাল থেকে কি টেকো লোকই নে দেখছি রাস্তায়। কলকাতার লোকের এত টাক কেন বোঝা গেল এখন। কেন? এই সব দোকানে চুল ছাঁটিয়ে এই ছাঁটার জন্যই। দুবার ছাঁটালেই টাক চাঁদি চকচকে, চুল ছাঁটালেই চুল ধরে টানতে দিতে হবে। এই হলো গিয়ে কলকাতার নিয়ম। বলিস কি? ভাগিস গোঁফ ছাঁটিনি, তাহলে কি সর্বনাশী না হতো? হর্ষবর্ধন সভয়ে গোঁফ চুমরান। গোঁফ তার ভারী আদরের, এবং এই হচ্ছে তার একমাত্র ব্যক্তিগত সম্পত্তি, যার ভাগ ইচ্ছা থাকলেও তার ভাইকে দেবার তার উপায় ছিল না।